ধনাত্মক ভাবে আহিত কোনো বস্তুকে যদি মাটিতে সংযোগ দিই তাহলে মাটি থেকে ইলেকট্রন যাবে, মাটি থেকে ইলেকট্রন প্রবেশ করবে, প্রবেশ করার পরে এটিকে নিস্তরিত করে দিবে। বেস 2026, 2027 এবং 2028 এবং 29 সালে যারা পরীক্ষার্থী রয়েছে জাতগ্রাম থেকে 25 থেকে 25 মার্ক পাও, সেজন্য আজকে আমরা বরাবর মতোই সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2025 সালের যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো সমাধান করব। আমার হাতে থাকা এই যে এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ ভিডিও ডিসক্রিপশন লিংকে এই প্রশ্নপত্রটি কিন্তু দেয়া আছে। 1 নম্বর প্রশ্ন, মেয়েদের গলার কোন বৈশিষ্ট্যের কারণে তাদের কণ্ঠস্বর চিকন হয়, অর্থাৎ মেয়েদের কোমল কণ্ঠের জন্য দায়ী সেটি কিন্তু হচ্ছে ভোকাল কর্ড। অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নের উত্তর সেটি কিন্তু আমরা জানি যে ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের কারণে তাদের কণ্ঠস্বর কিন্তু কোমল হয়। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 2। প্রশ্ন নম্বর 2 এ বলা আছে কোন প্রক্রিয়ায় শরীর নির্দিষ্ট অঙ্গের ভিতরে আলো প্রতিফলন করা হয়, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে ইকোকার্ডিওগ্রাম, এছাড়া এই আমরা দেখি এন্ডোস্কোপি পরীক্ষা বা ইকোকার্ডিওগ্রাম করার সময় আমাদের শরীরের ভিতরে নলের মাধ্যমে যে আলোটা প্রবেশ করা হয় সেখানে আলোর কিন্তু বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে অঙ্গ দেখার জন্য আলোর কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয় সেটি কিন্তু হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ গ নম্বর যে অপশনটি ছিল যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সেটি কিন্তু ব্যবহার করা হয়। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সেটি কিন্তু ব্যবহার করা হয়। তারপর প্রশ্ন 3। প্রশ্ন 3 এ বলা আছে একটি বস্তু নির্দিষ্ট দিকে সমত্বরণ ও গতিশীল। একটি বস্তু নির্দিষ্ট দিকে এদিকে সমত্বরণ ও গতিশীল, অর্থাৎ সমত্বরণ যদি সমত্বরণ ও গতিশীল থাকে তার মানে যেহেতু ত্বরণ আছে তার বেগ বৃদ্ধি পাবে। 1 নম্বর তার বেগ কিন্তু বৃদ্ধি পাবে। প্রশ্ন বলা হচ্ছে এর বেগ সময়ের সাথে সাথে বাড়তে থাকে, তাহলে 1 কিন্তু সঠিক, অর্থাৎ এই 1 নম্বর অপশন সঠিক। এবং 2 নম্বর বলছে বস্তুটি অসমবেগে চলবে, যেহেতু ত্বরণ আছে অর্থাৎ ধীরে ধীরে তার বেগ বাড়বে, অর্থাৎ 2, 4, 6, 8 এরকম ভাবে বাড়বে, তাহলে আমরা বলতে পারি বস্তুটি কিন্তু বেগ কিন্তু অসমবেগ। তার মানে 2 নম্বর অপশনটি কিন্তু হচ্ছে সঠিক। তারপর আমরা যদি দেখি যে বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, না, এক্ষেত্রে বস্তুটি কিন্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না, কারণ যেহেতু ত্বরণ রয়েছে তার মানে 3 নম্বর অপশনটি কিন্তু সঠিক নয়। তার মানে 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই ক নম্বর হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা দেখবো যে প্রশ্ন 4। প্রশ্ন 4 এর মধ্যে বলা আছে একটি 6 কেজি ভরের বন্দুক, অর্থাৎ আমরা জানি যে বন্দুকের অঙ্কের ক্ষেত্রে এরকমটাই জানি যে এমবি সমান মাইনাস এমবি। বলছে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তাহলে আমরা লিখতে পারি এমবি ডিভাইড বাই এম। এম এর মান দেয়া আছে আমাদের, গুলির ভর ছোট হাতের এম হচ্ছে গুলির ভর। এই গুলির ভর যদি আমরা হিসাব করি তো গুলির ভর দেওয়া আছে আমাদের 100 গ্রাম। 100 গ্রামকে কেজি বানালে 0.1 কেজি হবে। তারপর গুলির ব্যাগ দেওয়া আছে আমাদের 300, গুলির ব্যাগ দেওয়া আছে 300, আর বন্দুকের ভর দেওয়া আছে 6 কেজি। এটাকে যদি আমরা গুণ ভাগ করি তাহলে আমরা পাবো 5, অর্থাৎ এক্ষেত্রে একটা মাইনাস ছিল, -5 মিটার পার সেকেন্ড। এটি কিন্তু ছিল আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ। তার মানে এটির আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার যে অপশনটি ছিল এই খ নাম্বারে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ -5 মিটার পার সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 5। প্রশ্ন নম্বর 5 এ বলা আছে এই বুলেটের মন্দন কত। যেহেতু বুলেটটি কোনো দেয়ালের মধ্যে প্রবেশ করছে, তাহলে প্রবেশ করার ফলে এই সময় লাগছিল, বুলেটটি থামতে সময় লাগছে 5 সেকেন্ড। বুলেটটির মন্দন কত, কিন্তু মন্দন আমরা হিসাব করি প্রশ্ন 5 এ মন্দন এই সমান আমরা জানি বি মাইনাস ইউ বাই টি। এক্ষেত্রে শেষ বেগ 0, আদি বেগ ছিল আমাদের 300 এবং সময় ছিল 5 সেকেন্ড। যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের -60 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এই ত্বরণ হচ্ছে -60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটির উত্তরে যেটা দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের ঘ নাম্বার অপশন। এই ঘ নাম্বার অপশনের উত্তর হচ্ছে আমাদের -60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি কিন্তু হচ্ছে এই বুলেটের মন্দন। তারপর প্রশ্ন 6। প্রশ্ন 6 এর মধ্যে আমরা দেখব যে প্রশ্ন 6 এর মধ্যে বলা আছে নিচের কোন সম্পর্কটি সঠিক। আমরা যদি দেখি যে একটা সম্পর্ক দেওয়া আছে বিটা সমান দেওয়া আছে আলফা বাই 2, আবার দেওয়া আছে গামা বাই 2, আর একটা সম্পর্ক দেওয়া আছে এরকম, এটা ক নাম্বার অপশন। আর খ নাম্বার অপশনে দেওয়া আছে এরকম 2 আলফা সমান 3 বিটা সমান গামা, এটা দেওয়া আছে। আরেকটার মধ্যে দেওয়া আছে ঘ নাম্বার যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। আরেকটা অপশন দেওয়া আছে ঘ নাম্বার অপশনে আলফা সমান গামা বাই 2 সমান বিটা বাই 2। এদের মধ্যে কোনটি সঠিক সম্পর্ক। আমরা যদি সঠিক সম্পর্কটি দেখি তাহলে আমরা মনে রাখবো যে আলফা সমান 1 ধরবো, বিটা সমান 2 ধরবো, গামা সমান 3 ধরবো। এইভাবে যদি ধরে হিসাব করি, যদি এখানে যদি আমরা ধরি যে বিটা সমান যেহেতু 2, এখানে যদি 2 ধরি তাহলে এখানে আমাদের আলফা সমান 1, তাহলে এটা হচ্ছে 1, তাহলে এটা 2 সমান 1। আবার গামা সমান যদি আমরা 3 ধরি তাহলে 3, তাহলে কিন্তু বিটা মান যদি 2 ধরা হয় তাহলে 2 সমান হাফ সমান এত, তাহলে এটা কিন্তু সঠিক নয়।
তারপর যদি আমরা দেখি যে আলফা মানে যদি 1 ধরি তাহলে এর পরিবর্তে আমরা ধরবো 1, অর্থাৎ 1, এবং বিটার সময় যদি 2 ধরি তাহলে 3 পূরণ 2, গামার সময় যদি 3 ধরা হয় তাহলে 3, তাহলে 2 কে 2 3 6 6, এটাও কিন্তু সমান হইলো না। এখন আমরা এটার সময় যদি আলফা সমান যদি 1 ধরি তাহলে আলফা সমান যদি 1 ধরি তাহলে বিটা সমান আমরা যদি ধরি 2, তাহলে 2 2 কাটা গেলে কিন্তু 1 রইলো। আর গামার সমান যদি আমরা 3 ধরি তাহলে এক্ষেত্রে 3 3 থেকে কাটা গেলে 1, অর্থাৎ এই ক্ষেত্রে 1, এই ক্ষেত্রে 1, এটা 1, এটা 1 এবং এটাও কিন্তু 1 হয়েছে। সুতরাং এই সম্পর্ক কিন্তু সঠিক। এইভাবে আমরা ধরে হিসাব করতে পারবো। প্রশ্ন নম্বর 7 বলা আছে নিচের কোনটির চাপ দিলে গলনাঙ্ক এর মান কমে যায়? আমরা জানি যে চাপ দিলে গলনাঙ্কের মান কমে যায় হচ্ছে বরফ, অর্থাৎ বরফের সংকেত হচ্ছে H2O এই বরফকে যদি আমরা চাপ দেই, বরফকে চাপ দিলে সেটি কিন্তু আরো কম তাপমাত্রায় গলা শুরু করবে, অর্থাৎ বরফের গলনাঙ্ক যদি 0 ডিগ্রি থাকে চাপ দেওয়ার কারণে সেটা আর কম তাপমাত্রায় গলা শুরু করবে। তো নিচের কোনটির ক্ষেত্রে চাপ দিলে গলনাঙ্ক কমে যায়? সেটি কিন্তু উত্তর হচ্ছে বরফ, অর্থাৎ বরফ অপশন রয়েছে আমাদের খ নাম্বার যে অপশনটি রয়েছে, খ নাম্বার অপশনটি ছিল আমাদের বরফ। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 8। প্রশ্ন 8-এ বলা আছে তরলের উপরিতলের ক্ষেত্রফল। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওটির প্রশ্নটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন লিংকে কিন্তু আপলোড করা আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড নিয়ে নিতে পারবে। তারপর প্রশ্ন 8-এ বলা আছে তরলের উপরিতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, একটা তরল পদার্থ এর উপরের যদি ক্ষেত্রফল, এটা পাত্র যদি এরকম থাকে, এটার ক্ষেত্রফলের তুলনায় এটার ক্ষেত্রফল কিন্তু বেশি, তাহলে ক্ষেত্রফল যত বাড়বে তার বাষ্পায়ন হার কিন্তু তত, এটা ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল যত বাড়বে তার বাষ্পায়ন হার তত কি হবে? বেশি হবে। তাহলে বাষ্পায়ন হার দ্রুত হবে, বাষ্পায়ন হার হ্রাস পাবে, বাষ্পায়ন হার অপরিবর্তিত থাকবে, প্রথমে বাড়বে পরে হ্রাস পাবে। এক্ষেত্রে উত্তর কিন্তু বাষ্পায়নের হার দ্রুত হবে এবং বেশি হবে, অর্থাৎ ক নাম্বার যে অপশন ছিল দ্রুত বাষ্পায়ন হবে, এই দ্রুত বাষ্পায়নটা কিন্তু হবে, ক্ষেত্রফল বাড়লে দ্রুত বাষ্পায়ন হয়। তারপর প্রশ্ন নম্বর আমরা দেখবো 9। প্রশ্ন 9 বলা আছে আপতন কোণ ও সংকট কোণ যদি সমান হয়, অর্থাৎ আপতন কোণের মান সংকট কোণের সমান হলে, আমরা যদি দেখি যে এটা হলো আপতন কোণ, আপতন কোণের মান যদি সংকট কোণের সমান হয় তখন আলোকরশ্মিটা কিন্তু এই বিভেদ তল ঘেঁষে চলে যাবে, মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। সেক্ষেত্রে বিভেদ তল, এই বিভেদ তল কিন্তু হচ্ছে যেটা, এটা বিভেদ তল, এই বিভেদ তল এবং প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ কত? তাহলে প্রতিসরিত রশ্মি হচ্ছে এদিকে আর বিভেদ তল এইদিকে, অর্থাৎ প্রতিসরিত রশ্মি এদিকে, বিভেদ তলটাও কিন্তু বিভেদ তল এইদিকে, প্রতিসরিত রশ্মি কিন্তু একই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। তাহলে এটা উত্তর হচ্ছে 0 ডিগ্রি। আপতন কোণ সংকট কোণের সমান হলে প্রতিসরিত রশ্মি এবং বিভেদ তল এর দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এটা কিন্তু অনেকে ভুল করে, তার 90 ডিগ্রি দিয়ে আসে। যদি বলতো অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি এর মধ্যবর্তী কোণ তাহলে হয়তো 90 ডিগ্রি, কিন্তু যেহেতু বলছে প্রতিসরিত রশ্মি ও বিভেদ তল এর মধ্যবর্তী কোণ তাহলে কিন্তু হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এটি কিন্তু অনেকেই ভুল করে থাকে। তার মানে এটি 9 নাম্বারের উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার যে অপশন ছিল 0 ডিগ্রি। তোমরা নতুন যারা এই ভিডিওটি দেখছো, এই ভিডিও এর প্রশ্নটি কিন্তু আমার এই ইউটিউব এর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে কিন্তু এই ভিডিওটির প্রশ্ন আপলোড করা হয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড নিয়ে নিতে পারবে। তারপর আমরা দেখবো প্রশ্ন নাম্বার 10। প্রশ্ন নাম্বার 10-এ একটি চিত্র দেওয়া আছে এরকম, এবং এই ক্ষেত্রে বিন্দুর নাম আমরা সি দিয়ে ধরলাম। তো এখানে দেওয়া আছে ও এফ সমান দেওয়া আছে 15 সেন্টিমিটার এবং ও সি পর্যন্ত দেওয়া আছে আমাদের 20 সেন্টিমিটার। প্রশ্নতে বলা আছে যে বস্তুটি যদি 20 সেন্টিমিটার দূরে থাকে তাহলে প্রতিবিম্ব কত দূরে গঠিত হবে? যেহেতু এটি উত্তল লেন্স এজন্য ফোকাস দূরত্ব কিন্তু আমাদের প্লাস হবে, ফোকাস দূরত্ব যদি প্লাস হয়। আর ওসি কিন্তু বস্তু দূরত্ব, তাহলে ওসি সমান 20 সেন্টিমিটার আর ফোকাস দূরত্ব সমান দেওয়া আছে আমাদের 15 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে 1/f সমান 1/u প্লাস 1/b। এই প্রতিবিম্বর দূরত্ব b চেয়েছে, তাহলে আমরা 1/b সমান আমরা লিখতে পারি 1/f মাইনাস 1/u। 1/f, f কিন্তু পজিটিভ হবে কারণ এটি হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা জানি f সর্বদা পজিটিভ হয়। তাহলে f পজিটিভ হলে f এর মান দেওয়া আছে আমাদের 15 আর u এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার, এটি ছিল বস্তু দূরত্ব, তাহলে 20 সেন্টিমিটার। একে যদি সহ করি তাহলে হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 3, তাহলে আমরা 1/b সমান পেলাম 1/60, তাহলে আমরা b সমান লিখতে পারি 60 সেন্টিমিটার। সুতরাং প্রতিবিম্ব গঠিত হবে 60 সেন্টিমিটার এবং প্রতিবিম্ব হচ্ছে কিন্তু বাস্তব প্রতিবিম্ব। কেননা বাস্তব প্রতিবিম্ব? কারণ b এর মান কিন্তু প্লাস এসেছে। তাহলে প্রতিবিম্ব গঠিত হবে 60 সেন্টিমিটার দূরে। এটি অপশনে রয়েছে আমাদের ঘ নাম্বার অপশন, ঘ নাম্বার ছিল 60 সেন্টিমিটার, এটি কিন্তু সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নাম্বার 11। প্রতিবিম্বের আকৃতি কেমন হবে? আমরা দেখলাম যে প্রতিবিম্ব গঠিত ছিল 60 সেন্টিমিটার দূরে আর বস্তু ছিল আমাদের 20 সেন্টিমিটার দূরে। এখন বলছে আকৃতি কেমন হবে, আকৃতিটা কেমন হবে? আমরা যদি আকৃতিটা বের করি তাহলে m সমান মাইনাস b/u, এটা যদি মডুলাস দিয়ে দেই তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, মাইনাস b এর মান ছিল 60, u এর মান ছিল 20, এক্ষেত্রে এটাকে যদি আমরা লিখতে পারি মাইনাস 3, সুতরাং আমরা লিখতে পারি মডুলাস m সমান হচ্ছে 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে
এম এর মান 3, সুতরাং প্রতিবিম্ব হবে বস্তুর তুলনায় 3 গুণ বড়। প্রতিবিম্ব হবে কি বস্তুর তুলনায় 3 গুণ বড়। সুতরাং এক্ষেত্রে আমাদের অপশনটি ছিল খ নাম্বার। এই খ নাম্বার ছিল প্রতিবিম্ব হচ্ছে 3 গুণ বড়। 3 গুণ বড়, এটি কিন্তু হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 12। 12 নং এ বলা আছে যে সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব কত। তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, এই ভিডিওটির এই প্রশ্নটি কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড নিয়ে নিতে পারবে। এই সমদশা সম্পন্ন 12 নম্বর প্রশ্ন বলা আছে যে সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব কত। আমরা যদি দেখি, এটা একটি তরঙ্গ সমদশা সম্পন্ন হচ্ছে 360 ডিগ্রি পর পর, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত সমদশা সম্পন্ন। তাহলে এইখান থেকে একটা বিন্দু, এইখান থেকে একটা বিন্দু, সমদশা সম্পন্ন বিন্দু কিন্তু এ 360 ডিগ্রি পর পর সমদশা বিন্দুগুলো আসে। তার মানে এখানে আরেকটি সমদশা বিন্দু আছে। তাহলে আমরা বলতে পারি এ এবং বি, এবং এ এবং বি পর্যন্ত যে দূরত্ব তাকে কিন্তু আমরা বলতে পারি ল্যামডা, অর্থাৎ ল্যামডা দূরত্ব। তাহলে 12 নম্বর প্রশ্নে সমদশা সম্পন্ন কণাগুলোর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে ল্যামডা, অর্থাৎ এক্ষেত্রে খ নাম্বার যে অপশন রয়েছে এই ল্যামডাই কিন্তু হচ্ছে সমদশা কণার দূরত্ব। তারপর আমাদের 13 নম্বর একটি প্রশ্ন দিয়েছে। 13 নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, একটি মজার প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটি বলা আছে যে একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এটি একটি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের যে দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ, এটা যদি আমাদের এনপিএন ট্রানজিস্টর কথা বলা হয়েছে, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই তীর চিহ্ন থাকবে আমাদের বাড়ি দিকে। এটি হচ্ছে আমাদের ইমিটার, এবং এটা হচ্ছে আমাদের কালেক্টর, এবং এটা হচ্ছে আমাদের বেস। এখন এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই তীর চিহ্ন কিন্তু আমাদের বাইরের দিকে, আর পিএনপির তীর চিহ্ন কিন্তু আমাদের ভিতরের দিকে। এখন বলা হচ্ছে যে এদিক দিয়ে যেহেতু কারেন্ট আমাদের বাইরে চলে যাচ্ছে, তার মানে এদিক দিয়ে কারেন্ট ঢুকবে এবং এদিক দিয়ে কারেন্ট ঢুকবে। এখন প্রশ্ন হচ্ছে এই এনপিএন ট্রানজিস্টরে যে অংশে কারেন্ট প্রবেশ করে তার নাম কি? তার নাম আমরা সিতে দেখতেছি কালেক্টর, অর্থাৎ সিতে কিন্তু কালেক্টর। এই কালেক্টর হচ্ছে যেদিকে কারেন্টে ঢুকছে সেটার নাম কিন্তু কালেক্টর। কারণ কালেক্টর দিয়ে বেশি কারেন্ট ঢুকে, বেস দিয়েও কারেন্ট ঢুকে কিন্তু খুবই কম, সেক্ষেত্রে কালেক্টর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং ঘ নাম্বার যে অপশন ছিল তার ঘ, এখানে কিন্তু কালেক্টর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 14। প্রশ্ন নম্বর 14 তে বলা আছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত। আমরা জানি যে আমরা যে সকল তরঙ্গ দেখতে পারি তাদেরকে বলা হয় দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য এর থেকে বেশি হলো আমরা দেখবো না। এই তরঙ্গ দৈর্ঘ্য, এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম বা বেশি তরঙ্গ দৈর্ঘ্য আলো কিন্তু আমরা দেখবো না। এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে আমরা দেখতে পাই, এটাকে বলা হয় দৃশ্যমান আলো। এবং এটির অপশনে যে দেওয়া আছে এটি হচ্ছে আমাদের খ নাম্বার যে অপশন 400 থেকে 700, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 15। প্রশ্ন নম্বর 15তে বলা আছে ধনাত্মক ভাবে আহিত একটি বস্তুকে, এই ধনাত্মক ভাবে তার ভিতরে একটি বস্তু রয়েছে, এটিকে যদি আমরা মাটিতে সংযোগ করি অর্থাৎ দূর সংযোগ দেই, সেক্ষেত্রে এটি কি ঘটবে? এই প্রশ্নটি দেওয়া আছে, কি ঘটবে? ধনাত্মক ভাবে আহিত কোনো বস্তুকে যদি মাটিতে সংযোগ দিই, তাহলে মাটি থেকে ইলেকট্রন যাবে, মাটি থেকে ইলেকট্রন প্রবেশ করবে, প্রবেশ করার পরে এটিকে নিস্তরিত করে দিবে। তাহলে কোন অপশনে রয়েছে এটি? এটি হচ্ছে নিস্তরিত হবে, অর্থাৎ ঘ নাম্বার যে অপশন রয়েছে এই ঘ নাম্বার অপশন কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, যে এটি কি হবে? নিস্তরিত হবে, এটি নিস্তরিত হয়ে যাবে। তোমরা নতুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 16। প্রশ্ন 16তে বলা আছে একটি চিত্র দেওয়া আছে। প্রশ্ন 16তে চিত্রটি এরকম দেওয়া আছে যে এখানে একটি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে 120 ভোল্ট। এখানে একটি রোধ দেওয়া আছে, এখানে আরেকটি রোধ, এখানে একটি রোধ দেওয়া আছে। তারপর এখানে একটি রোধ দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া আছে। এগুলোর মান দেওয়া আছে 15, 5, এটা 5, এটা দেওয়া আছে 15, এটা দেওয়া আছে 20, এটা দেওয়া আছে আমাদের 20, এবং এটা দেওয়া আছে 25। এখন ঘ নাম্বার যে প্রশ্ন, এই 16 নাম্বার যে প্রশ্নটি ছিল, এই 16 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে এটি তুল্য রোধ কত, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট যে রোধ রয়েছে এটার মানটা কত, তুল্য রোধ কত। এই তুল্য রোধ যদি হিসাব করি আমরা দেখবো যে ডান পাশ থেকে হিসাব করে আসি, এই 15 এবং 5, 15 এবং 5 এই দুটি আছে সিরিজ, তাহলে এই দুটি সিরিজ থাকলে হইলো আমাদের 20, তাহলে এই দুটি মিলে হয়ে গেল আমাদের একটি। তাহলে আমরা এটাকে যদি মুছে দেই তাহলে এটা হয়ে গেল কিন্তু 20, দুইটা মিলে হয়ে গেল একটা, তাহলে এটা হয়ে গেল আমাদের 20। এখন আমরা দেখতে পাচ্ছি 20 এবং 20 এই দুটি কিন্তু সমান্তরাল, তাহলে 20 এবং 20 এই দুটি যদি সমান্তরাল থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে অর্ধেক, অর্থাৎ দুটি সমান মানের রোধ, এটাও 20 এটাও 20, যদি সমান মানের রোধ দুটি সমান্তরাল থাকে তাহলে তুল্য রোধ হয়ে যাবে অর্ধেক, তাহলে তুল্য রোধ হয়েছে আমাদের 10। তার মানে এই দুটি মিলে কিন্তু হয়ে গেল আমাদের একটা, এবং সেটা মান ছিল আমাদের 10।
তাহলে দুটি মিলে যদি একটা হয়ে থাকে সেটি মান ছিল আমাদের 10। এখন 25, 10 এবং 20, এই 25, 10 এবং 20 এটিকে যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 55 ওহম, অর্থাৎ তুলুর কিন্তু হচ্ছে আমাদের এই 55 ওহমই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে 16 নং প্রশ্নের ক নাম্বার যে অপশনটি ছিল এই 55 ওহম হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর 17 নম্বর প্রশ্নতে বলা আছে বর্তনীতে কত তড়িৎ প্রবাহিত হবে। আমরা বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি বের করি আমরা জানি কারেন্ট I সমান V বাই R, এক্ষেত্রে RS ছিল, V এর মান ছিল 120 ভোল্ট আর RS এর মান ছিল আমাদের 55। এটাকে যদি আমরা 120 কে 55 দ্বারা ভাগ করি তাহলে এর মান পাবো 2.18 এম্পিয়ার। 2.18 এম্পিয়ার ছিল আমাদের ক নাম্বার অপশনে। 2.18 এম্পিয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা নতুন যারা এই ভিডিওটি দেখছো, আমরা সমাধান করছি চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্নটি। এটি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে কিন্তু আপলোড করা আছে, সেখান থেকে তোমরা এই প্রশ্নপত্রটি ডাউনলোড নিয়ে নিতে পারবে। তারপর আমরা দেখব প্রশ্ন নাম্বার 18। প্রশ্ন 18তে বলা আছে অবতল দর্পণে রৈখিক বিবর্তন 1 পেতে হলে বস্তুকে কোথায় স্থাপন করতে হবে। আমরা যদি দেখি যে এটি একটি অবতল দর্পণ, অবতল দর্পণে এটা যদি ফোকাস দূরিত হয়ে থাকে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। কোনো বস্তুকে যদি বক্রতার কেন্দ্রের ভিতরে রাখা হয় তখন কিন্তু প্রতিবিম্ব গঠিত হয় বক্রতার কেন্দ্রেই এবং সমান প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ m সমান 1 হয়। তার মানে অবতল দর্পণের কোনো বস্তুকে যদি বক্রতার কেন্দ্রে রাখা হয় তখন কিন্তু বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে প্রশ্ন বলা হয়েছিল কখন m এর মান 1 হবে, যখন আমরা বস্তুকে বক্রতার কেন্দ্রে রাখবো। অর্থাৎ 18 নম্বর প্রশ্নের যে উত্তরটি রয়েছে সেটি কিন্তু বক্রতার কেন্দ্রে অর্থাৎ সিতে বস্তু রাখলে, এই সিতে বস্তু রাখলে কিন্তু এটা হবে এই m এর মান 1 হবে। এবং এটি হচ্ছে আমাদের ঘ নাম্বার যে অপশন, এই ঘ নাম্বার অপশনে কিন্তু এই উত্তরটি রয়েছে, অর্থাৎ এটা 18 ঘ হচ্ছে সঠিক উত্তর। প্রশ্ন 19-এ বলা আছে যে নিচের কোনটি বিকৃতির একক। নিচের কোনটি বিকৃতির একক। আমরা জানি যে বিকৃতি হচ্ছে একই জাতীয় দুটি রাশির অনুপাত। বিকৃতি হচ্ছে একই জাতীয় দুটি রাশির অনুপাত, এর একক নেই। বিকৃতির কোনো একক নেই, কারণ একই জাতীয় দুটি রাশির অনুপাত। আমরা যদি মনে করি যে দৈর্ঘ্যের একক যদি মিটার হয়ে থাকে, উপরেও দৈর্ঘ্য নিচেও যদি দৈর্ঘ্য হয়ে থাকে, তাহলে উপরে মিটার এবং নিচেও যদি মিটার হয়ে থাকে, দৈর্ঘ্য একক মিটার, দৈর্ঘ্য একক মিটার, তাহলে কিন্তু এর কোনো একক থাকে না। সুতরাং বলতে পারি যে বিকৃতি একই জাতীয় দুটি রাশির অনুপাত বিধায় এর কোনো একক নেই। তাহলে একক নেই বলা আছে, বিকৃতির একক কোনটি, তাহলে এর কোনো একক নেই, অর্থাৎ ঘ নাম্বার যে অপশন ছিল একক নেই, একক নেই, এটি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নাম্বার 20। প্রশ্ন 20-এ বলা আছে নিচের কোনটি মৌলিক রাশি। আমরা জানি যে 7টি মৌলিক রাশি আছে, তার মধ্যে প্রথমে বলা আছে আয়তন, এটি মৌলিক নয়। দ্বিতীয়ত বলা আছে দীপন তীব্রতা, আমরা এটাই জানি যে খ নাম্বারে যে দীপন তীব্রতা রয়েছে, এই দীপন তীব্রতাই কিন্তু হচ্ছে মৌলিক রাশি। দীপন তীব্রতা বাকিগুলো দেখার দরকার নেই। তারপর প্রশ্ন নাম্বার 21। প্রশ্ন নাম্বার 21 আবার আরেকটি মজার একটি প্রশ্ন। এখানে বলা আছে একটি গোলকের ব্যাসার্ধর এই ত্রুটি দেওয়া আছে, আয়তনের শতকরা ত্রুটি কত হবে সেটি নির্ণয় করতে বলছে। এটি খুবই একটি মজার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 21 এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এরকম 5.3 প্লাস মাইনাস 0.1 একক, এটা দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ 5.3 প্লাস মাইনাস 0.1 একক ব্যাসার্ধ দেওয়া আছে। বলছে এটির আয়তনের শতকরা ত্রুটি কত। আমরা জানি যে ব্যাসার্ধের শতকরা ত্রুটি যদি বের করি তাহলে আমরা লিখবো যে ব্যাসার্ধের শতকরা ত্রুটি বের করার সূত্র হচ্ছে এরকম। এটি ছিল ব্যাসার্ধের শতকরা ত্রুটি, এর সাথে যদি আমরা 3 গুণ দেই তাহলে কিন্তু আমরা আয়তনের শতকরা ত্রুটি পাবো। তাহলে আমরা আগে ব্যাসার্ধের শতকরা ত্রুটিটা বের করার পরে 3 গুণ দিয়ে দিব, তাহলে আমরা আয়তনের শতকরা ত্রুটি পাবো। তাহলে ব্যাসার্ধের যেটা দেওয়া আছে ডাটাটা, ব্যাসার্ধের শতকরা ত্রুটি আমরা বের করার জন্য এই যে প্লাস মাইনাসের পরে যে মানটা রয়েছে এক্ষেত্রে 0.1, এটা আমরা নিব ডেল আর এর মান, 0.1 যদি নেই এবং আর এর মানটা আমরা নিব এই অংশটুকু, তাহলে 5.3 নিব, পূরণ দিব আমরা 100%। তারপর এটাকে আবার 3 দ্বারা গুণ দিলে আমরা আয়তন, এটি ছিল ব্যাসার্ধের শতকরা ত্রুটি, এর সাথে 3 গুণ দিলে আমরা পাবো আয়তনের শতকরা ত্রুটি। তাহলে এটিকে যদি ব্যাসার্ধের শতকরা ত্রুটি 3 যদি গুণ দেই তাহলে এর আমরা মান যেটা মান পাবো, এই মানটি আমরা পাবো গুণ করার পরে 5.67%, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি ছিল আমাদের ঘ নাম্বার যে অপশন 5.67%, এটি ছিল আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা নতুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে সেগুলো পেতে পারো। ধন্যবাদ। তারপর প্রশ্ন নম্বর 22। প্রশ্ন নম্বর 22 খুব সহজ একটি প্রশ্ন দিয়েছে। এখানে বলছে যে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়। তোমরা সকলেই জানো যে প্রশ্ন নম্বর 22 এর বেগ বৃদ্ধির হারকে কিন্তু আমরা ত্বরণ বলি। সুতরাং ত্বরণ অপশনে রয়েছে 22 নম্বরের ঘ নাম্বার যে অপশন, বেগ বৃদ্ধির হারকে কি বলে, এটা আমরা সবাই জানি, এটা ত্বরণ বলে।
তারপর প্রশ্ন নম্বর 23। প্রশ্ন নম্বর 23-এ বলা আছে, এটি আরেকটি মজার প্রশ্ন দিয়েছে প্রশ্ন 23-এ, যে কোন তেজস্ক্রিয় মৌল 1,00,000টি তেজস্ক্রিয় পরমাণু রয়েছে। একটি তেজস্ক্রিয় মৌলের মধ্যে 1,00,000টি পরমাণু আছে। কোন তেজস্ক্রিয় পদার্থে 1,00,000টি কি আছে? পরমাণু আছে। এখন এই পরমাণুর অর্ধায়ু দিছে 1 বছর। এই পরমাণু অর্ধায়ু দিয়ে দিছে 1 বছর। অর্ধায়ু যদি 1 বছর হয়, 2 বছর পরে কতটুকু অংশ থাকবে? 2 বছর পর অবশিষ্ট কত থাকবে? এটি ছিল আমাদের প্রশ্ন। আমরা খেয়াল করব 2 বছর পরে অবশিষ্ট কত অংশ থাকবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের একদম শেষে যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে প্রশ্ন এসেছে। বলছে যে একটি মৌলের মধ্যে 1,00,000টি পরমাণু রয়েছে, এর মধ্যে এটি অর্ধায়ু 1 বছর। অর্ধায়ু মানে 1 বছর পরে সেটি অর্ধেক শেষ হয়ে যাবে। তারপর 2 বছর পর অবশিষ্ট কত থাকবে? এখানে যেহেতু অর্ধায়ু 1 বছর দিয়ে দিচ্ছে এবং 2 বছর পরে যেহেতু বলছে 1 বছর পরে অর্ধেক যাবে, আর দ্বিতীয় বছরে আরো অর্ধেক চলে যাবে। এই জন্য এটাকে আমরা 1,00,000কে 2 বার ভাগ করব 2 দ্বারা। অর্থাৎ প্রথম বছরে যেটা যাবে, আমরা চিন্তা করবো যে 1,00,000কে প্রথম বছর যদি আমরা ভাগ করি তাহলে অর্ধেক হয়ে যাবে। তাহলে থাকলো আমাদের 50,000। প্রথমে থাকলো 50,000টি। তারপর এই 1 বছর, কিন্তু এটি কিন্তু 1 বছর চলে গেল। তারপর দ্বিতীয়, তাহলে থাকলো আমাদের 50,000। এখন দ্বিতীয় বছরে এটাকেও আরো অর্ধেক চলে যাবে, 50,000 থেকে আরো অর্ধেক চলে যাবে। তাহলে থাকলো কত? 25,000। সুতরাং এই 25,000টি পরমাণু কিন্তু দ্বিতীয় বছরে থাকবে। এই ধরনের ক্ষেত্রে এই 2 বছর যদি বলে 2 বছর, তাহলে আমরা কি করবো? 2 বার ভাগ করবো 2 দ্বারা। এবং যদি 3 বছর বলতো তাহলে 3 বার 2 দ্বারা ভাগ করতাম। বিষয়টা এরকম। এই জন্য এটার সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নম্বর যে অপশনটি ছিল। সুতরাং এই 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছিল খ নম্বর যে অপশনটি ছিল 25,000। এই 25,000ই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এতটি। প্রশ্ন 24-এ বলা আছে, যান্ত্রিক ত্রুটি এর ক্ষেত্রে কোনটি সঠিক? যান্ত্রিক ত্রুটি এর ক্ষেত্রে কোনটি সঠিক? 1 নম্বর অপশনে বলা আছে ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, যান্ত্রিক ত্রুটি ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে, 1 নম্বর কিন্তু সঠিক। এবং 2 নম্বর অপশনে বলা আছে শতকরা আকারে প্রকাশ করা যায়। যান্ত্রিক ত্রুটিকে কিন্তু শতকরা আকারেও প্রকাশ করা যায়, এটিও সঠিক। এবং 3 নম্বর যে অপশনে রয়েছে ভার্নিয়ার ধ্রুবকের সাথে গুণ করে পরিমাপ করা হয়, এটি সত্য না, কারণ ভার্নিয়ার ধ্রুবকের সাথে গুণ করে এটি পরিমাপ করা হয় না। যান্ত্রিক ত্রুটি পরিমাপ করা হয় শূন্য ত্রুটির সাথে তুলনা করে পরিমাপ করা হয়। সুতরাং 1 এবং 2 কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বার যে অপশনটি ছিল এই কই ছিল এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব, এটি হচ্ছে শেষ প্রশ্ন, প্রশ্ন হচ্ছে 25। তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে এই ভিডিও নোটিফিকেশন পেতে পারো। এখন 25 নম্বর প্রশ্নটি বলছে, তাড়িত চুম্বক আবেশের উপর ভিত্তি করে কোনটি তৈরি করা হয়? তাড়িত চুম্বক আবেশ অর্থাৎ তড়িৎ এবং চুম্বকের আবেশ ঘটিয়ে কোনটি তৈরি করা হয়? সেটি কিন্তু হচ্ছে আমাদের ট্রান্সফরমার। অর্থাৎ তাড়িত চুম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি করা হয় ট্রান্সফরমার। এই যে এরকম এরকম ট্রান্সফরমার আমরা দেখতে পাই। এখানে কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহ চালনা করলে এই পাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই তড়িৎ চুম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কিন্তু ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার অপশনটি আমাদের ছিল ঘ নাম্বারে। ঘ নাম্বার হচ্ছে আমাদের ট্রান্সফরমার। আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে সমস্ত এমসিকিউ যেগুলো রয়েছে বোর্ড পরীক্ষায় সেগুলো সমাধান করব, পাশাপাশি সিকিউ এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়েও নতুন নতুন ভিডিও আপলোড করব। তাই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেশি বেশি লাইক করবে এবং শেয়ার করবে এবং তোমার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে বেসিক ফিজিক্স একাডেমি সম্পর্কে এই তথ্য দিবে।